তুমি একদম চিন্তা করো না গিন্নি, আমি তোমার জন্য খুব শীঘ্রই একটা ভালো দাসী এনে দেব। আসলে আমি তোমায় বলতাম না, কিন্তু জানোই তো আমি বাবার বাড়িতে কোনো কাজ ছুঁয়েও পর্যন্ত দেখিনি। এখন কিভাবে আমি এত কাজ সারবো সেটাই তো বুঝতে পারছি না। হা 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 হা। গিন্নি, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি এখন জমিদারের গিন্নি। তাই তোমায় এত কাজ নিয়ে ভাবতে হবে না। তোমার কাজের লোক রেখে দেব, পারলে 10-20টা করে। অত কাজের লোক দিয়ে আমি কি করব? আমার তো শুধুমাত্র একটা বিশ্বস্ত দাসীর প্রয়োজন, যে কিনা আমার সব সময় সবকিছু খেয়াল রাখতে পারে। এরকম বিশ্বস্ত দাসী এই যুগে কি পাওয়া যাবে মনে হয়? পাওয়া যাবে না কেন গিন্নি? এই যুগে সবকিছুই পাওয়া যায়, শুধু একটু চোখ কান খোলা রেখে চলতে হবে, এই আর কি। আমি মিলাতিকে বলে দেব যেন আমার জন্য একটা বিশ্বস্ত দাসী খুঁজে এনে দেয়। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন। তবে আপনাকে আমি আবারও বলি, যেন দাসীটা খুবই বিশ্বস্ত হয় এবং ভালো মানুষ হয়। না হলে তো আপনি জানেনই একজন জমিদার গিন্নির কত কিছু থাকে, অহরহ গয়না শাড়ি সবকিছু নিয়ে না হয় পালিয়ে যাবে। তাই তো বারংবার আপনাকে এই কথাটি বলে চলেছি। এই শাক পাতা কুড়িয়ে আর কত সংসারটা চালানো যায়? আমার স্বামী আমার স্বামী তো কোনো কাজেরই না। সারাটা দিন ঘুরে বেড়ায় আর খাবার সময়টা হলেই এসে খেতে বসে পড়ে। আমি একটা মেয়ে মানুষ হয়ে এই সংসারটাকে যে কিভাবে চালাবো সেটাই তো বুঝতে পারছি না। না, আজকে ওনাকে আমি ধরবো, বলবো যে উনি কি চায় আসলে। এভাবে তো আর চলতে পারে না। নানান মানুষের খোঁটা শুনতে শুনতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। বাবার বাড়িতে সৎমায়ের অত্যাচারে বড় হয়েছি, আর এখানে স্বামীর অত্যাচার। আসলেই আমার মতো হতভাগীদের কোথাও যাবার জায়গা নেই। রূপা, ও রূপা, কোথায় গেলি রে হতচ্ছাড়ি? বাইরে বেরিয়ে আয় বলছি, আয় বলছি। রূপা, ও রূপা, কোথায় গেলি রে? বাইরে বেরিয়ে আয় বলছি। এই হতভাগীটাকে ডাকতে ডাকতে না আমার গলাটাই ভেঙে ফেলি। এভাবে আপনি ডাকছেন কেন? আমি তো রান্নাঘরে ছিলাম, সেখান থেকে কি আপনার কথাগুলো শোনা যায়? আর আপনি আপনি কোথা থেকে এলেন? আর সারা রাত কোথায় বা ছিলেন? আমি সারা রাত কোথায় ছিলাম সেটার কৈফিয়ত কি তোকে দিতে হবে? যা যা, আমার জন্য দুটো খাবার বেড়ে নিয়ে আয়। সারা রাত কোনো কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। কে রে, দাঁড়িয়ে এরকম সং সেজে ঢং করে আছিস কেন? যা বলছি, যা। আমার কাছে কি জাদুর কাঠি আছে যে খাবারের কথা বললেই খাবার চলে আসবে? আপনি আমাকে বিয়ে করার পর থেকে সংসারের কোনো দায়িত্বই ছিলেন না। আমি শুধু এই সংসারের পেছনে খেটেছি, ধার দেনা করি, কত কষ্ট করে সংসারটাকে চালাচ্ছি। কিন্তু আপনি কিন্তু আমি কি, আমি কি করেছি তোকে? শোন হতচ্ছাড়া, একটা কথা বলি, তোর বাবার বাড়ি থেকে কিন্তু আমাকে কোনো যৌতুক টৌতুক দেওয়া হয়নি। তাই যেভাবে আছিস সেভাবেই থাক, থাকলে থাকবি, না হলে বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো বউয়ের আমার দরকার নেই, কোনো কাজের না। ও, আমি তো এখন কাজেরই না। আপনাকে যে এতদিন আমি বসিয়ে বসিয়ে খাইয়েছি সেটার বেলায় কি বলবেন? আর যখন বিয়ে করেছিলেন তখন তো ঠিকই বলেছিলেন এত সুন্দর বউ আমি পেয়েছি, আমি 1 টাকাও যৌতুক নেব না। এখন আবার উল্টো কথা কেন বলছেন? আর আপনি কোনো কাজকর্ম কিছুই করেন না, সারা দিন ভবঘুরের মতো ঘুরে বেড়ান। শুধু লোকজনের কারণে, বুঝেছিস? শুধু লোকজনের কারণে, না হলে এই তোর কথাগুলোর জন্য না তোর হাত পা গুলো ভেঙে আমি ঘরে বসিয়ে রাখতাম। চোখের সামনে থেকে দূর হ। রূপার সংসারটা চলছিল না, সে আর কোনো উপায় না পেয়ে কাজ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিলাথি দিদি, ও মিলাথি দিদি, বাড়িতে আছো? দিদি, ও দিদি, বাড়িতে আছো নাকি? তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। আরে রূপা যে, তুই এতদিন পর আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ বল, কি বলবি বল, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? দিদি গো, ও দিদি, তুমি তো জানোই সব কিছু। আমার স্বামী বেকার, একদম ভবঘুরে।
তাকে আমি জোর করে কোনো কাজে পাঠাতে পারি না। সংসারটাকে আর চালাতে পারছি না গো দিদি। আমাকে দয়া করে কোনো একটা কাজ খুঁজে দেবে? তোমার পায়ে পড়ি মিলাথি দিদি, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আমি এভাবে বাঁচতে পারবো না। আমার স্বামী মাঝে মাঝে বাইরে খেয়ে চলে আসে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। তা শোন, জমিদার মশাই বলেছিল যে জমিদার বাড়িতে একটা বিশ্বস্ত দাসীর প্রয়োজন। চল জমিদার বাড়িতে গিয়ে না হয় দেখি, যদি ভালো লাগে তোকেও কাজে নিয়ে নিতে পারে, তোকে ভালো মাইনে করেও দেবে। তাহলে চল, নাকি বলিস? দিদি গো, কাজটা যদি পেতাম তাহলে বুঝি আমার কপালটা একটু ফিরতো। মনের কষ্ট তো বিধাতা কোনো দিনই দূর করবেন না, কিন্তু পেটের ক্ষুধাটা তো একটু নিবারণ করতে পারবো দিদি। ক্ষুধা পেটে যে ঘুমানো যায় না দিদি, ঘুমানো যায় না। তাহলে চলো দিদি, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে মিলাথি যে, তোকে যে কাজটা দিয়েছিলাম সে কাজটা এখন কত দূর? তোকে কাজ দিয়েছিলাম সেই 15টা দিন পেরিয়ে গেল, তুই তো কিছু জানাসও নি। জমিদার মশাই, আপনি একদম চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে গেছে মনে করুন। এই যে দেখুন দেখুন, আমি কাকে নিয়ে এসেছি। এর নাম হচ্ছে রূপা। এ খুব ভালো কাজ করতে পারে। গিন্নিমার এই সময় খুব ভালো খেয়াল রাখতে পারবে। ও আচ্ছা আচ্ছা, তা রূপা তুমি কি সব কাজ করতে পারবে? কোনো চুরি টুরি করবে না তো? জানোই তো জমিদার বাড়িতে যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু বড় শাস্তি পাবে। তুমি যদি ভালো মতো কাজ করতে পারো তাহলে তোমার মাইনে করি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি না হয় একটু মাইনে করি বাড়িয়ে দেব, কিন্তু গিন্নিমার ভালো খেয়াল রাখতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার মশাই, আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করব। আমি ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না বান্না সব কিছুই ভালো মতো পারি। আমি এসব করি করি অভ্যস্ত হয়েছি ছোটকাল থেকে। আমাকে এত বড় একটা গুরু দায়িত্ব দিচ্ছেন, এটা আমি নিজের জীবন দিয়ে হলেও মান্য করার চেষ্টা করব। আরে জমিদার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি, রূপা খুবই ভালো মেয়ে। আমি ওকে ছোটকাল থেকেই চিনি। সে গিন্নিমা সহ পুরো জমিদার বাড়ির খুবই ভালো মতো খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে কাজে চলে এসো, কেমন? কাজে কিন্তু ফাঁকি দেওয়া চলবে না, তাহলে কিন্তু মাইনে থেকে কেটে নেব। আরে না না জমিদার মশাই, সে কোনো কাজে কোনো ফাঁকিবাজি করবে না। তাহলে আজ আসি জমিদার মশাই, আগামীকাল সকালে রূপাকে পাঠিয়ে দেব কাজে। আচ্ছা ঠিক আছে মিলাথি, তাহলে ওকে নিয়ে চলে যাস। আগামীকাল সকাল সকাল ওকে কাজে পাঠিয়ে দিস, তখন গিন্নিমার সাথে পরিচয় হয়ে যাবে। জীবনে কত কিছু করার ইচ্ছে ছিল, কিছুই করতে পারলাম না। ভেবেছিলাম বিয়ের পর স্বামী হয়তো ভালো হবে, আমাকে খুবই ভালোবাসবে, কিন্তু আমার সব কিছুই বৃথা, শুধুই বৃথা। কাজটা নিয়েছি যেন মনের কষ্টটা কাজের মাধ্যমে একটু হলে কম করতে পারি, না হলে তো সারাটা দিন স্বামীর চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে যাব। কারণ কারণ আমি যার নিতে পারছি না এই সংসারের হাল, এই সংসারের কষ্ট, এই দুঃখ দুর্দশা আমি যার সইতে পারছি না। সব কিছুর মধ্যে আরেকটাও যে বড় কষ্ট আমার রয়েছে, আমার যে কোনো সন্তান নেই। যদি আজ একটা সন্তান থাকতো তাহলে সন্তানের মুখটা দেখে হলেও আমি একটু কষ্টটা কমাতে পারতাম, কিন্তু আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না। চারদিকে কেন বিধাতা, কেন এত হতাশা আমাকে দিয়েছো? কেন আমি এত অভাগিনী? কেন বলতে পারবে কেউ? রূপা, এ রূপা, বাইরে বেরিয়ে আয় তো, দেখে যা দেখে যা, একটা খেলা দেখে যা। রূপা, এ রূপা, বাইরে বেরিয়ে আয় বলছি, অত ছাড়ি। আরে আরে, তুমি বলেছিলে একই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তা এখানেও কি করছে? কি রে হতচ্ছাড়ি, দেখছিস না আমার স্বামী আবার বিয়ে করেছে? তা এখান থেকে এক্ষুনি কেটে পড়, কেটে পড় বলছি। কি রে, এরকম সংসারে দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা কি তোর কানে যাচ্ছে না? আমি আবার বিয়ে করেছি। কেন, তুই কি আকাশ থেকে পড়েছিস নাকি? এরকম বোবা হয়ে আছিস যে? যা যা, এখনই বাড়ি থেকে বেরিয়ে পড়।
না হলে কিন্তু আমি আর আমার নতুন বউ মিলে তোকে এমন মার মারবো যে তুই কল্পনাও করতে পারবি না। জীবনে তুই কি করেছিস, আমাকে দুঃখ দেওয়া ছাড়া একটা বাচ্চা পর্যন্ত দিতে পারলি না। ও আচ্ছা, বুঝতে পারছি। তাই এই জন্যই আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করেছো। আমি তো নিজেও হতভাগিনী। আমার কেন একটা সন্তানের বিধাতা দিল না? কিন্তু তোমার জন্য তো আমি কম করিনি। তবু কেন আমাকে ঠকালে? কেন? তুমি কিভাবে পারলে একটা অন্য মেয়েকে তোমার সংসারে নিয়ে আসতে? ছি 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 ছি। তোমার বুকটা কি একটুও কাঁপলো না যে আমি আমি রূপা এই সংসারের জন্য এত ধার দেনা করে কত জায়গায় কুড়িয়ে টুরিয়ে কত কিছু করে সংসারটা চালিয়েছি, আর তুমি আজ এত বড় বিশ্বাসঘাতকতাটা আমার সাথে করতে পারলে? বিশ্বাসঘাতকতা করেনি, বুঝেছি। সে যা করেছে ঠিকই করেছে। তুই সন্তান দিতে পারিস না, সন্তান দিতে অক্ষম, আবার বড় বড় কথা বলিস। যা যা বলছি যা, আমার স্বামীর ঘর থেকে বেরিয়ে যা। আর আমার স্বামী তোকে তালাক দিয়েই দিয়েছে। কাগজপত্র কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। অসভ্য মেয়ে, ঘরের মধ্যে থেকে থেকে শুধু আমার স্বামীর অন্ন ধ্বংস করেছিস এতদিন। এবার বুঝবি। সাবধান, ঘরের ভেতর ঢোকার চেষ্টাও করবি না। আমার স্বামী এটা কি করে করতে পারলো? ভেবেছিলাম যাই হোক না কেন, তবু আমার স্বামী তো আমার হয়ে আছে। তাই এত কিছু ভেবে একটা কাজ নিয়েছিলাম, যেন সংসারটাকে ভালো মতো চালাতে পারি। আর বিধাতার কাছে কত কিছু বলেছি, কত চেয়েছি যে আমার একটা সন্তান দাও বিধাতা। আজ এই সন্তান না দেবার জন্যই আমার সংসারটা ভেঙে গেল বিধাতা, ভেঙে গেল। ইচ্ছে করছে কিছু একটা করে ফেলি, কিন্তু কিন্তু আমি যে পারছি না। আত্মহত্যা যে মহাপাপ। ইস, সকাল যে কখন হয়ে গেল আমি তো বলতেই পারি না। আমাকে এখন গ্রামের লোকেরা বাইরে দেখলে কিছু উল্টোপাল্টা ভাবতে পারে। যাই যাই, যত সকালই হোক না কেন এখনই কাজে চলে যাই। তারপর বাকিটা ভেবে নেবক্ষণ যে কোথায় যাব, কি করব। রূপা খুব মন দিয়ে জমিদার বাড়িতে কাজ করতে শুরু করে। রূপার কাজ দেখে জমিদার গিন্নি বড্ড খুশি হয় এবং রূপাকে অনেক ভালোবাসতে শুরু করে। রূপা, তোর কাজ দেখে আমি বড্ড খুশি হয়েছি। আমার এই সময়ে তোকে পাশে পাবো এই কথা ভাবলেই আমার বড্ড ভালো লাগছে। তোকে আর কোনো বাইরের কাজকর্ম করতে হবে না, তুই এখন থেকে আমার সাথে সাথেই থাকবি শুধু। গিন্নিমা, আমি আপনার মনের মতো কাজ করে দিতে পারছি, এটাই আমার জীবনের সবথেকে বড় সার্থকতা। আর আমার কাজের প্রশংসা কেউ কোনোদিন করেনি গিন্নিমা, আপনিই প্রথম করলেন। তোকে কতবার করে বলেছি রে রূপা, আমাকে গিন্নিমা বলে ডাকবি না, আমাকে দিদি বলে ডাকবি। আমার ভাবতেই ভালো লাগে রে রূপা, না জানি তোর সংসারটাকে কত গুছিয়ে রাখিস। রূপা, তুই কান্না করছিস যে? তোর কি কোনো সমস্যা হয়েছে? হয়ে থাকলে আমায় বল। তোর বড় দিদি যদি আমি হতাম তাহলে কি আমায় বলতিস না? দিদি, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। এই কারণে আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে। যখন স্বামীর ঘরে ছিলাম তখন স্বামী আমাকে কোনো দিন খাবারের টাকা কি একটা কাপড়ের সুতো এনে দেয়নি। আমি জমিদার বাড়িতে কাজ করি, দিন শেষে ওই জঙ্গলের পাশে যে গাছতলাটা আছে ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর সকাল হলে আবার এখানে চলে আসি। এভাবে আমার জীবন চলছে দিদি, এভাবে আমার জীবন চলছে। কি বলছিস এসব তুই রূপা? আমার কাছ থেকে এত কিছু লুকিয়ে রেখেছিস? আমায় একটিবার বললে কি হতো। শোন, তোকে আর কোথাও যেতে হবে না, তুই এই জমিদার বাড়িতেই এখন থেকে থাকবি। সব আপনার দয়া দিদি, সব আপনার দয়া। বিধাতা আপনাকে একটি ফুটফুটে সন্তান দান করুন। কান্না করিস না রূপা, তুই যখন আমার জন্য প্রার্থনা করেছিস তা বিধাতা নিশ্চয়ই তোর কথা শুনবে। তুই আর কাঁদিস না রূপা, তোর কান্নাটা দেখলে না আমারও বড্ড কষ্ট হয় রে। যা যা, এখন দুটো খেয়ে নে, আর আজ তোকে কাজ করতে হবে না। আর যদি আমার একটা দিদি থাকতো, হয়তো আপনার মতোই থাকতো। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারাটা জীবন। রূপা রে, আমি মনে হয় বাঁচব না রে। তুই তুই আমার সন্তানটাকে দেখে রাখিস বোন,
আমার সময় ফুরিয়ে এসেছে রে রূপা। আমি তোকে ছাড়া আর কাউকে যে বিশ্বাস করতে পারবো না। তুই আমায় কথা দে, যে কোনো মূল্যেই হোক আমার সন্তানের কথা শুনবি আর আমার সন্তানকে তুই দেখে রাখবি। কথা দে আমায় বোন, কথা দে। এরকমটা বলবেন না দিদি, এরকমটা বলবেন না। আপনার কিছু হতে আমি দেব না। আমি সবাইকে ডাকছি দিদি, আমি সবাইকে ডাকছি। আপনি দয়া করে ভেঙে পড়বেন না। আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবাসি দিদি, আপনার কিচ্ছুটি আমি হতে দেব না। কাউকে ডাকিস না রে রূপা, কাউকে ডাকিস না। আমার সময় যে শেষ রূপা। আমি আমি তো তোর কাছে আমার সন্তানটাকে সঁপে দিয়ে গেলাম, সঁপে দিয়ে গেলাম। দিদি! খুকি ঘুমোলো, পাড়া জোড়লো, বর্গি এলো দেশে। বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আরে আমার সোনা পাখি, জানিস রে পরি, আমার কোনো সন্তান নেই। তোকে আমি লালন পালন করার পর থেকে নিজেকে একদম মা মনে হচ্ছে। তোকে আমি খাইয়ে দিচ্ছি, গোসল করিয়ে দিচ্ছি, আমার বুকে শুয়ে তুই ঘুমাচ্ছিস। এর থেকে আর খুশির কি হতে পারে রে মা বল? আমি তোকে ছেড়ে কোথাও যাব না মা, কোথাও না। মা, ও মা, তুমি সারাদিন কোথায় ছিলে গো? তোমাকে যে আমি কোথাও দেখতে পাইনি। জানো না, তুমি জানো না, তোমাকে না দেখলে আমার বড্ড কষ্ট হয় মা। পরি, তোমায় কতবার করে বলেছি আমি তোমার মা নই। আমি জমিদার বাড়ির একটা সামান্য দাসী। আমি শুধু তোমাকে লালন পালন করেছি, আর তোমার মা ছোটবেলাতেই মারা গিয়েছে। দয়া করে আমাকে আর মা বলে ডেকো না পরি। লোকে শুনলে আমাদেরকে খারাপ ভাববে মা। পরি তো কোনো খারাপ কথা বলেনি যে লোকে খারাপ ভাববে। তুমি ছোটবেলা থেকেই পরীকে নিজের মায়ের থেকেও ভালোবেসে বড় করেছো, তাই তোমাকে পরি মা বলে ডাকি। এতে তার ভুল কোথায় বলো? ক্ষমা করবেন জমিদার মশাই, আপনাকে আমি দেখতে পাইনি। আসলে আসলে আমি বলছিলাম যে আমি তো সামান্য একটা দাসী। আমাকে যদি মা বলে ডাকে তো মানুষ কি ভাববে? কিন্তু পরি তো আমার কথা কোনো বুঝতেই পারছে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। পরি ছোটবেলা থেকেই তোমাকে মা বলে মনে করে, আর আমার স্ত্রীও তোমাকে বড্ড বেশি ভালোবাসতো। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই রূপা। তুমি কি আমায় বিয়ে করবে? দয়া করে আমাকে গ্রহণ করো রূপা, এতে পরির ভালো হবে। মা, ও মা, বাবাকে তুমি গ্রহণ করে নাও না মা। আমি তোমাকে অনুরোধ করে বলছি, আমি সারা জীবন তোমার সাথে আর বাবার সাথে থাকতে চাই মা। তুমি দয়া করে বাবাকে মেনে নাও।